আছে? কারণ একটা পার্টসের সাথে অনেকগুলো পার্টস কি করা আছে, কম্বাইন করা আছে, ঠিক আছে? যেমন আমরা একটা পার্টস শুধু ট্রান্সফর্মারটা নিয়ে দেখবেন যে ট্রান্সফর্মারের সাথে কার কার সাথে সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফর্মারটা আমরা আঁকবো, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টস আঁকা শিখতে হবে। রহমান আপনি ইঞ্জিনিয়ার, আব্দুল্লাহ ভাই আপনি ইঞ্জিনিয়ার, দাদা আপনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? কারণ হচ্ছে প্রত্যেকটা পার্টস আঁকা অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? আমরা ট্রান্সফর্মারটা আঁকবো। ট্রান্সফর্মারের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেকেন্ডারি আর একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি নাকি? আর ট্রান্সফর্মার সার্কিটে ব্যবহার করা হয় না এমনটা না, কিন্তু সার্কিটে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? ট্রান্সফর্মার এটা হচ্ছে কি ট্রান্সফর্মার, স্টেপ ডাউন, ঠিক আছে? আর স্টেপ আপ ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয়? সাবস্টেশন, তাই না? আমাদের সার্কিটে শুধু স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। কারণ আপনার টেক্সটাইলের ভিতরে দেখবেন ছোট একটা বোর্ড, বা কি করছে ট্রান্সফর্মার দিয়েছে, ট্রান্সফর্মারে 24 ভোল্ট, শুধু ইনপুট 220 ভোল্ট দিয়ে 24 ভোল্ট আউটপুট করছে, তারপর ইলেকট্রনিক পার্টস দিয়ে রেড পাওয়ার সাপ্লাই বানিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, এর ইনপুট ভোল্টেজ আমি যদি দেই 220 ভোল্ট, কি দিলাম? 220 ভোল্ট এসি। আব্দুল্লাহ ভাই 220 ভোল্ট এসি দিলাম। এটা ধরেন 24 ভোল্টের একটা ট্রান্সফর্মার, কত ভোল্ট? 24 ভোল্ট ট্রান্সফর্মার এসি। কি বলবে? এসি বলবে। কারণ ট্রান্সফর্মার তো ডিসি করে কোনো বানায় আছে। ট্রান্সফর্মার এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এই জন্য 220 ভোল্ট কে কনভার্ট করে 24 ভোল্ট এসি তে রূপান্তর করছে, তাই না? আচ্ছা, এখন এই ট্রান্সফর্মার কত ভোল্ট হয়েছে? 24 ভোল্ট হয়েছে। এখন যদি আমি এটাকে ডিসি বানাই, তাহলে আমরা পাওয়ার সাপ্লাই তৈরি করতেছি, একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতেছি, কত ভোল্টের? 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি করতেছি রহমান, ঠিক আছে? এখন এখানে আমরা একটা রেকটিফায়ার দেব, কি দেব রহমান? রেকটিফায়ার, একটা রেকটিফায়ার দেব। রেকটিফায়ার দিলে কি হয়ে যাবে? ডিসি হয়ে যাবে। রহমান বুঝছেন কিন্তু? হ্যাঁ, আপনি কিন্তু ইঞ্জিনিয়ার, ঠিক আছে? হ্যাঁ, সার্কিটের কাজ জানলে একটা ইঞ্জিনিয়ারের সর্বনিম্ন বেতন আছে 50,000 টাকা, ঠিক আছে? এই যে একটা গ্যাপ দিলাম আমি, এটা অর্থ কি বোঝেন দাদা? বোঝেন? এই যে দেখা একটা গ্যাপ দিলাম, যে এইটার সাথে এটা সম্পর্ক নাই, ঠিক আছে? এটা কি জাম্পার, জাম্পার, ঠিক আছে? এখান থেকে আমাদের রেকটিফায়ার থেকে কি হয়ে গেল? ডিসি হয়ে গেল। কত ভোল্ট হয়ে গেল? 24 ভোল্ট হয়ে গেল, তাই না? এখান থেকে আমি কত ভোল্ট পাবো? 24 ভোল্ট। কত? 24 ভোল্ট কি ডিসি। কারণ হচ্ছে রেকটিফায়ার আমার এসি ভোল্টেজকে ডিসি তৈরি করে দিয়েছে, বুঝছেন রহমান? হ্যাঁ, 24 ভোল্ট আমি ডিসি পেয়ে গেলাম। এটা কত ভোল্ট ডিসি পেলাম? 24 ভোল্ট ডিসি পেয়ে গেলাম। এখন এই 24 ভোল্ট ডিসি কে কি ডিসি? পালসে ডিসি। এটা পিওর করতে হলে কি ব্যবহার করতে হবে? ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এখন আমরা কয়টা পার্টসের নাম জানলাম? একটা হচ্ছে ট্রান্সফরমারের স্টেপ ডাউন করলো, রেকটিফায়ারের কাজ কি করলো? এসি ভোল্টেজকে ডিসি করলো। এখন এই পালসের ডিসিটারে আবার পিওর ডিসি তৈরি করতে ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ক্যাপাসিটরের কাজ কি? ফিল্টারিং করা, হ্যাঁ? এবং হচ্ছে ক্যাপাসিটর ব্যাটারির মতন আচরণ করবে, ব্যাটারি যেমন ভোল্টেজ কি করে? জমা করে, হ্যাঁ? আর ক্যাপাসিটরের ভোল্টেজ খুব দ্রুত জমা করবে এবং খুব দ্রুত ডিসচার্জ করবে। মানে হচ্ছে ব্যাটারি এবং ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুনি, শুধু দ্রুত চার্জ হবে ক্যাপাসিটর, দ্রুত ডিসচার্জ হবে। আর ব্যাটারি চার্জ হতে সময় নেবে, ডিসচার্জ হতে সময় নেবে, কিন্তু ক্যাপাসিটর ব্যাটারির মতন আচরণ করে, দেন ব্যাটারি না। বুঝছেন দাদা? তাহলে আমরা তিনটে পার্টস কিন্তু অলরেডি আমরা জায়গা পেয়েছি, ঠিক আছে? এখন আমি এই জায়গায় ক্যাপাসিটর ব্যবহার করব। এখন বিষয়টা হচ্ছে এসির একটা ওয়েভ আমরা দেখব। এসির ওয়েভ, এসির ওয়েভটা এইভাবে যায়। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এই যে কারেন্ট, এই যে কারেন্ট চলতেছে রহমান, বুঝছেন কিন্তু? হ্যাঁ, আর ডিসি ওয়েভটা হচ্ছে কিভাবে? এইভাবে। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এটা দেখানোর কারণ হচ্ছে আমরা
ডিসি আর এসি যখন না বুঝতে পারবো, ঠিক আছে, তাহলে ভোল্টেজ গুলো আমরা ভালোভাবে চেক করতে পারবো না। কারণ হচ্ছে আমরা সার্কিট যখন কাজ করি তখন খালি কাজ করে মেশিন লাগে এমন না, নাকি না, কাজ করে আমরা কি করি, ভোল্টেজ দেখি কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে। রেগুলেট ভোল্টেজ থাকলে আমরা 95% বুঝে যাই যে সার্কিট ওকে হয়ে গেছে। আব্দুল্লাহ ভাই বুঝছেন? রমান, আমরা যখন সার্কিটে কাজ করি ওই সময় আমরা কি করি, মিটার দিয়ে ভোল্টেজ দেখি কোন জায়গায় 12 ভোল্ট থাকবে, কোন জায়গায় 15 ভোল্ট থাকবে। এই ভোল্টেজ গুলো দেখার পরে তারপর হচ্ছে আমরা মেশিনে লাগাই। এখন এই এসি আর ডিসি যদি না বুঝি, এই ভোল্টেজ যদি না বুঝি, তাহলে ভোল্টেজ চেক করতে পারবো না, তাই না দাদা? এখন হচ্ছে এসি এর ওয়েভ হচ্ছে এইরকম, এসি হচ্ছে অল্টারনেট কারেন্ট, ও হচ্ছে এভাবে যায়, আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এই ওয়েভটা হচ্ছে এই পালসিং ওয়েভ। ডাইরেক্ট মানে কি, সোজা যাবে, কিন্তু এই জায়গায় তো গ্যাপ আছে, তাই না? এই পালসিং ডিসির এই জায়গায় যদি আমি ফিল্টার করতে যাই তখন আমার এখানে কি করতে হবে, ক্যাপাসিটর ইউজ করতে হবে। ক্যাপাসিটর ইউজ করলে এই যে একটা গ্যাপ, এই কি করে ক্যাপাসিটরের ভোল্টেজটা জমা রাখে, জমা রাখার পরে এই গ্যাপটা কি হয়, পূরণ হয়ে যায়। পূরণ হয়ে গেল কি, এখানে ভোল্টেজ শুরু হয়ে গেল, আবার এখানে একটা ক্যাপাসিটর আমি ইউজ করলাম, তখন আমার ভোল্টেজটা এখানে জমা হয়ে গেল। তারপর আমি এখানে একটা ক্যাপাসিটর ইউজ করলাম, তারপর আমার এখানে কি করলো, ভোল্টেজ জমা হয়ে গেল। তাহলে কি হলো, ডাইরেক্ট হয়ে গেল না, হলো ডাইরেক্ট। তাহলে আমি এই পালসিং ডিসিটাকে পিওর এসি বানিয়ে ফেলাইলাম। তাহলে আমার এখানে কয়টা পার্টস গেল, ট্রান্সফরমার গেল, ট্রান্সফরমার, তারপর গেল কি, রেকটিফায়ার গেল, তারপর আমার গেল কি, ক্যাপাসিটর গেল। দেখেন একটা পার্টসের সাথে কয়টা পার্টস সংযুক্ত আছে, ঠিক আছে। এখন আমার রেকটিফায়ার, ক্যাপাসিটর গেল। ক্যাপাসিটর পর আমি এখন যদি পাওয়ার সাপ্লাই তৈরি করতে চাই তাহলে আমরা একটা জেনারেটর ইউজ করতে পারি। জেনারেটরের কাজ দেখাইছিলাম না, এখন আমরা একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব। আপনারাও চেষ্টা করলে, ইচ্ছা করলে এখান থেকে তৈরি করতে পারবেন। রমান 5 মিনিট শেষ হয়ে গেছে, তাই প্রায় শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমি কি করব, একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব এই ভোল্টেজটা দিয়ে, এই ভোল্টেজটা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব। কিভাবে তৈরি করব, এই একটা মোটর, একটা মোটর, এটা ধরুন 24 ভোল্টের একটা মোটর ডিসি। কত ভোল্টে চলবে, 24 ভোল্টে চলবে। হচ্ছে কি, সার্কিটের ভিতরে এই রকমের ভোল্টেজ গুলো ডিস্ট্রিবিউট করে। আমার তোকে কত ভোল্টেজ, 220 ভোল্ট থেকে আমি সার্কিটের ভিতরে প্রত্যেকটা সেকশনে একটা পাওয়ার সাপ্লাই, কারণ 5 ভোল্ট দরকার আছে সার্কিটের ভিতরে, তো ট্রান্সফরমার সব জায়গায় ট্রান্সফরমার ব্যবহার করে না, করে এই ভোল্টেজ গুলো কি করে ডিস্ট্রিবিউট করতে হলে কি করে, পাওয়ার সাপ্লাই ব্যবহার করে। কি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, এখানে ব্যবহার করা হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, এসএমপিএস পাওয়ার সাপ্লাই চপার দিয়ে কি এসএমপিএস পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, ঠিক আছে। তাহলে কি এই ভোল্টেজ গুলো যখন ডিস্ট্রিবিউট করতে হয় 5 ভোল্ট, 3 ভোল্ট, 24 ভোল্ট, 12 ভোল্ট, মানে একটা সার্কিটে 220 ভোল্ট দিলেই ও শেষ, এদিকে কাজ, এসির কাজ শেষ। তারপরে সার্কিট কি করে বিভিন্ন জায়গায় ভোল্টেজ ডিস্ট্রিবিউট করতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয়, ঠিক আছে। এক এক জায়গায় এত ছোট ছোট জায়গায় পাওয়ার সাপ্লাই তৈরি করে, কেমন তৈরি করে এটা আপনাদের দেখেন। আমি জায়গায় একটা মোটর চালাবো, এটা হচ্ছে লোড, লোড হিসেবে লোড করলাম, কারণ হচ্ছে এটা আমি সাপোজ বলে দিলাম লোড, লোড এটা আপনি মোটর ব্যবহার করতে পারেন, ধার্মিক ডিভাইসও ব্যবহার করতে পারেন। এখন আমার ইনপুট ভোল্টেজ ধরেন হচ্ছে, ইনপুট ভোল্টেজ হচ্ছে ধরেন সার্কিটের ভিতরে আছে, ধরেন আমার ইনপুট ভোল্টেজ ধরেন আছে 48 ভোল্ট, 48 ভোল্ট। প্লিজ ইনপুট ভোল্টেজ সব জায়গায় ভোল্টেজ এই যে 48 ভোল্ট আছে, এই 48 ভোল্ট থেকে আমাকে 24 ভোল্ট বানাইয়া তারপর আমরা এই ডিভাইসটা চালাইতে হবে। সার্কিটের ভিতরে এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে 24 ভোল্ট আছে, এই 48 ভোল্ট গেছে। এখন এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে আমরা 24 ভোল্ট বের হয় না, কয়টা ভোল্ট বেরিয়েছে, একটা 48 ভোল্ট বেরিয়েছে, ধরেন একটা 15 ভোল্ট বেরিয়েছে, আর একটা ধরেন 5 ভোল্ট বেরিয়েছে, একদম 3টে বা 4টা ভোল্টেজ বেরিয়েছে একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে। হ্যাঁ, ওই চপার থেকে, চপার হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। ওখান থেকে ধরেন আমার 3টে ভোল্টেজ বেরিয়েছে, একটা বেরিয়েছে ধরেন
24 ভোল্ট, সরি একটা 48 ভোল্ট, একটা 15 ভোল্ট, আর একটা 5। ঠিক আছে, আমার দরকার 24 ভোল্ট দরকার আছে। 24 ভোল্ট বানাইতে হবে না, 24 ভোল্ট বানাইতে হলে আমি 24 ভোল্ট বের করব। এখান থেকে আমি একটা জেনারেটর ব্যবহার করব। ক্লিয়ার? এই জেনারেটর কত বলবে? 24 ভোল্ট। তাহলে আমার 48 ভোল্ট যদি আমি দিই, ঠিক আছে, তাহলে কেমন 24 ভোল্ট তৈরি হবে না? আর সার্কিটের ভিতরে জেনারেটর ব্যবহার করতে হবে। ম্যাক্সিমাম সার্কিটের ভিতরে জেনারেটর আছে না? প্রায় সার্কিটের ভিতরে জেনারেটর আছে। কেন আছে? এই যে কাজটা করার জন্য। বুঝছেন আপনারা? এই কাজটা করার জন্য জেনারেটর আছে। কারণ জেনারেটর আমি লাগাইছি এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। জেনারেটর কিন্তু আমি লাগাইছি জানো দেখো জেনারেটর কাজ কিভাবে কাজ করে আব্দুল্লাহ ভাই? রিভার্স ওয়াইজে কাজ করে। দাদা কিভাবে কাজ করে? রিভার্স ওয়াইজে কাজ করে, উল্টো বেলে কাজ করে। তাহলে আমি জেনারেটর ক্যাথোডে পজিটিভ দিলাম, অ্যানোডে নেগেটিভ দিলাম। ঠিক আছে, একটা রেজিস্টর ব্যবহার করলাম, তাহলে কাজ করবে না। ঠিক আছে, তারপর একটা লোড ব্যবহার করলাম, মোটর ব্যবহার করলাম। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে জেনারেটরের কাজ কি রহমান? জেনারেটর হচ্ছে জেনারেটর হলো জেনারেটর হলো একটি ফিক্সড ভোল্টেজ। ফিক্সড ভোল্টেজ ডিভাইস। জেনারেটর হচ্ছে একটা ফিক্সড ভোল্টেজ ডিভাইস। কেমন ফিক্সড ভোল্টেজ ডিভাইস? জেনারেটর 15 ভোল্ট হতে পারে, 18 ভোল্ট হতে পারে, 24 ভোল্ট হতে পারে, 48 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে। তাই না? ওর যে ভোল্টেজ জেনারেটর ওই ভোল্টেজই ও আউটপুট করবে। ক্লিয়ার? তাহলে আমরা হ্যাঁ আমরা ওখানে জেনারেটরটা আমরা ধরে 24 ভোল্টেজ, তার মানে 48 ভোল্ট ইনপুট দিলাম, 24 ভোল্ট ও আউটপুট করবে। জেনারেটর হলো আরেকটা কাজ করে। জেনারেটর হলো কি একটি কি ডিভাইস? জেনারেটর হচ্ছে ফিক্সড ভোল্টেজ ডিভাইস এবং জেনারেটর হচ্ছে একটি সেফটি ডিভাইস। কি ডিভাইস? সেফটি ডিভাইস। জেনারেটর সেফটি হিসেবে কাজ করছে। যখন সার্কিটের ভিতরে ওভার ভোল্টেজ হবে, ওভার হাই ভোল্টেজ হবে, তখন কি হবে? ওই জেনারেটরটা কেটে গেলে তাহলে লোডের আর প্রবলেম হবে না। ক্লিয়ার? জেনারেটর কি শর্ট হয়ে যায় কিসের জন্য? জেনারেটর ডাইরেক্ট মাঝে মধ্যে আমরা জেনারেটর শর্ট হয়ে যায়, তাহলে কি হয়? ওই যে লোডটা বাঁচানোর জন্য অথবা এই সাইডকে বাঁচানোর জন্য জেনারেটর টুটে গেছে বলে এই সাইডের ভোল্টেজ যাইবো না, যাইবো না। ঠিক আছে, তাহলে জেনারেটর একটা হচ্ছে ফিক্সড ভোল্টেজ ডিভাইস, এটা হচ্ছে একটা ফিক্সড ভোল্টেজ দিবে, আর একটা হচ্ছে জেনারেটর হচ্ছে কি সেফটি ডিভাইস। ক্লিয়ার? এখন জেনারেটর দেখলাম, ট্রান্সফরমার দেখলাম, রেক্টিফায়ার দেখলাম, ক্যাপাসিটর দেখলাম, এগুলো আমরা মিটার দিয়ে চেক করব। তাই না? জেনারেটর চেক করার কাজ ওই নরমাল ডায়োডের মধ্যে চেক করে, কিন্তু ভ্যালুটা একটু বেশি দেখাবে খোলা অবস্থায়। ঠিক আছে, সার্কিট লাগানো অবস্থায় বেশি দেখাইতে পারে, আবার কম দেখাইতে পারে, কারণ সার্কিট অনুযায়ী। ঠিক আছে, আর খোলা অবস্থায় প্রায় 0.7 এর উপরে দেখাবে, 0.745 এর উপরে দেখাইতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নরমাল ডায়োডের সর্বনিম্ন ভ্যালু থাকে 0.7375 এরকম নরমাল ভ্যালু থাকে। ঠিক আছে, এর উপরে থাকে। হ্যাঁ, তারপর মিটার দিয়ে চেক করা 0.475 নিচে থাকে, নিচে থাকলে এটা অ্যাবনর্মাল হয়ে গেছে, চেঞ্জ করে দেওয়া ভালো। সর্বনিম্ন রিডিং। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আব্দুল্লাহ ভাই আমরা একসাথে কয়টা পাস দেখলাম? একসাথে আমরা ট্রান্সফরমার দেখলাম, ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে আমাদের সার্কিটে, আর স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করে? সাবস্টেশন। হ্যাঁ, এই রমন কথা নেই। আর হচ্ছে জেনারেটর দেখলাম, আর হচ্ছে রেক্টিফায়ার দেখলাম। রেক্টিফায়ার চেক করতে পারি না আমরা? পারি রমন? জেনারেটর চেক করতে পারি, তারপর হচ্ছে ক্যাপাসিটর চেক করতে পারি, ডায়োড চেক করতে পারি। তাহলে আমরা কি কি চেক করতে পারি প্রমাণ বলেন তো? আমরা নরমাল ডায়োড চেক করতে পারি, জেনারেটর চেক করতে পারি, শর্টকি ডায়োডের ভ্যালু কম 150 এরকম থাকবে, শর্টকি ডায়োডের ভ্যালুটা একটু কম থাকবে, কারণ হচ্ছে এটা শর্টকি ডায়োড কোথায় ব্যবহার করা হয় জানেন? শর্টকি ডায়োড ব্যবহার করা হয় হাই ফ্রিকোয়েন্সি যে জায়গায় ব্যবহার করা হয়, লো ভোল্টেজ হাই এম্পিয়ার, লো ভোল্টেজ হাই এম্পিয়ার এই যে শর্টকি ডায়োডগুলো ব্যবহার করা হয় টেক্সটাইল এবং স্পিনিং এর সার্কিটে। আমাদের সার্কিটে খুব কম ব্যবহার করা হয়, কোয়ারা হয়, কিছু জায়গায় বেশি এম্পিয়ার দরকার হয় ওই জায়গায়।
কিন্তু স্পিনিং এবং টেক্সটাইলের সার্কিটে বেশিরভাগই শর্টকি ডায়োড ব্যবহার করা হয়, কারণ হচ্ছে ওই জায়গায় লো ভোল্টেজ থাকে, হাই এমপিএফ এর সার্কিট থাকে, ঠিক আছে। এই জন্য শর্টকি ডায়োড ব্যবহার করা হয়। এটা রেডিংয়ে থাকবে 150 200 এরকম রেডিং থাকবে, 0.150 বা 200 এর মতন রেডিং থাকবে। যেমন নরমাল ডায়োডে থাকে 375 এর উপরে, আর এটা থাকবে 150 বা 200 ভিতরে থাকবে, এর উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শর্টকি বুঝলাম, তারপর হচ্ছে কি ট্রান্সফর্মার বুঝলাম নাকি। হ্যাঁ, এখানে অনেকগুলো বার্স দেখলাম। এখন আইজিবিটি কি দেখেছিলাম? আচ্ছা, আইজিবিটি আপনাদেরও দেখাই। আচ্ছা, ক্যাপাসিটর আর আমি বুঝাই, প্রত্যেকটা সার্কিটের ভিতরে প্রত্যেকটা পার্টসের সামনে এক একটা ক্যাপাসিটর থাকে। যেমন হচ্ছে ধরেন একটা আইসি, আইসি মানে কি বললো ভাই? ইন্টিগ্রেটেড সার্কিট। একটা আইসি একটা কি একটা সার্কিট, কিন্তু শুধু এটা একটা পার্টস না, অনেকগুলো পার্টসের কম্বাইন একটা পার্টস তৈরি করছে। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে হচ্ছে কি অনেকগুলো পার্টস থাকে, এর ভিতরে ডায়োড থাকতে পারে, ক্যাপাসিটর থাকে, ট্রানজিস্টর থাকে, মসফেট থাকে, মানে হচ্ছে অনেকগুলো পার্টসের সমন্বয়ে একটা সার্কিট তৈরি করছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি। এখন দেখেন এটা চালাইতে ধরেন এটা 14টা পিন বা 4টা পিন, 8টা পিন, কয়টা পিন? 8টা পিন। এখন এই সার্কিটটা চালাইতে তো ভোল্টেজ দরকার আছে না? ভোল্টেজ দরকার নেই। এই সার্কিটটা কিন্তু সার্কিট চালাইতে হলে একটা ভোল্টেজ দরকার আছে। আচ্ছা, এখানে আমরা একটা ক্যাপাসিটর বসাই দেব, কারণ হচ্ছে দেখবেন প্রত্যেকটা আইসির সামনে একটা না একটা ক্যাপাসিটর থাকবে, এবং দেন আউটপুটও একটা ক্যাপাসিটর থাকতে পারে। যেমন এই পিনগুলো থেকে কি সিগন্যাল বের হচ্ছে, এই সিগন্যাল আউটপুটের ক্যাপাসিটর বের করে তারপর আবার আউটপুট দেবে। কারণ হচ্ছে কি এই ক্যাপাসিটর কাজ কেন জানি যে ভোল্টেজ কি স্টেবল রাখে, এটাকে স্টেবল রাখে। যদি ভোল্টেজ লড়াচড়া করে, যদি ক্যাপাসিটর খারাপ হয়ে যায়, তখন কি করবে? ওর সিগন্যাল আর ভালোভাবে পাস করতে পারবে না, যে কারণ হচ্ছে আর লোড কি করবে? চলবে না। লোড চলবে না, এরর দেবে, ঠিক আছে? কি করে দেবে? এরর দেবে। তাইলে এই ধরেন এখানে হচ্ছে ভিসিসি মানে প্লাস, আর জি মানে গ্রাউন্ড মানে নেগেটিভ ভোল্টেজ। ভিসিসি এখান থেকে ক্যাপাসিটর ধরেন পজিটিভ ভোল্টেজ আউটপুট করবে, ইনপুট করবে, প্লাস এটা হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে আমরা আইসির ভিতর ক্যাপাসিটর, আইসির সামনে ক্যাপাসিটর থাকবে মাস্ট বি। কেন ক্যাপাসিটরটা থাকবে? ওই যে বললাম, জানি ভোল্টেজ স্টেবল রাখতে পারে, বুঝছেন? বুঝতে পারছেন? জানি ভোল্টেজ স্টেবল রাখতে পারে। কারণ যদি এই আইসি এই সার্কিট চালাইতে হয়, তোমার ভোল্টেজ দরকার আছে, কত ভোল্ট? সর্বনিম্ন 5 ভোল্ট দরকার আছে, আর ম্যাক্সিমাম 5 ভোল্টে আইসি চলে, ঠিক আছে? ম্যাক্সিমাম আইসি কত ভোল্ট চলে? 5 ভোল্ট। আবার অনেক সময় 3.3 ভোল্টে চলতে পারে, ঠিক আছে? কিন্তু 5 ভোল্ট 12 ভোল্ট খুব কমে চলে, সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত চলে, ঠিক আছে? আর আছে হাই এমপি হাই ভোল্টেজের আইসি আছে, তবে ম্যাক্সিমাম আর মিনিমাম বলতে একটা কথা আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম আইসি কত ভোল্টে চলে? 5 ভোল্টে চলে, এবং সিপিইউ বা অন্যান্য আইসি 3.3 ভোল্টে চলতে পারে, বা ম্যাক্সিমাম 5 ভোল্টে চলে। তাহলে এটা কত? এটা কি ক্যাপাসিটর? এটা কত ভোল্টের? 5, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে তাহলে ক্যাপাসিটরের কাজটা আমরা খুব সুন্দর করে বলি, কারণ হচ্ছে একটা সার্কিটে দেখুন সব ক্যাপাসিটর, এসএমপি ক্যাপাসিটর দেখেন, একটা সার্কিটে শত শত ক্যাপাসিটর আছে। এখন আপনার চিন্তা করুন কিন্তু ক্যাপাসিটর কিছু জানেন দোষ, এই জন্যই ক্যাপাসিটর ব্যবহার করছে। কি জন্য? এই আইসি ভাবে চলতে পারে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা আইসি আমরা কি করতে পারবো? এর ডাটা শিট বের করব। এর ইনপুট ভিসিসি মানে কি? প্লাস ভোল্টেজ হচ্ছে, জি মানে গ্রাউন্ড, তারপর থাকবে V0, ভিইন, ভিইন মানে কি? ইনপুট ঢুকছে। এইজন্য আইসি ডাটা শিট বের করলে দেখবেন সব লেখা আছে, মানে আইসি ডাটা শিট, আইসি লিখলে ডাটা শিট বের হবে না, নাম্বার আছে তাই না? যেমন LB0 কি লেখা আছে? LB04। এই আইসির ডাটা শিট বের করতে গেলে দেখবেন যে সব আপডেট হয়ে যাবে, তাহলে সব কনফিগারেশন ওর সব কনফিগারেশন বের হয়ে যাবে। যেমন আপনার এর আগে যদি সার্চ দেওয়া হয়, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার দাদার নাম, আপনার বাড়ি বের হবে না? তাও এরকমই ওর দাদা, ওর নাম লিখে সার্চ দিলে দাদার নাম, বাবার নাম সব বের হয়ে যাবে, ঠিক আছে?
এটা হচ্ছে আইসি সামনে ক্যাপাসিটর এই জন্য ব্যবহার করা হয়। আপনারা বুঝছি না? যদি আমরা প্রত্যেকটা পার্সেন্টেজ দিয়ে আলোচনা করি তাহলে আমার মনে হয় যে না বোঝার কিছু নেই। তারপর আমরা মিটার দিয়ে চেক করব। মিটার দিয়ে চেক করার পরে পার্টস গুলো যখন আমার নলেজের ভিতর আসবে যে সব পার্টস এখন আমি ইনশাআল্লাহ চেক করতে পারি মাল্টিমিটার দিয়ে, এবং পার্টসের কাজ কি সেটাও আমি জানি, এবং প্রত্যেকটা পার্টস আমি আঁকতেও জানি। আঁকতে জানতে হবে, ঠিক আছে আব্দুল ভাই? প্রত্যেকটা পার্টস আমি আঁকতে জানি। ডায়াগ্রাম কিভাবে আঁকে, এই যে ডায়াগ্রাম ডায়োড দুটো প্রান্ত থাকে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ডায়োড কি করে সার্কিটের উপর ডি লেখা থাকে। জিনার ডায়োড কিভাবে আঁকে, জিনার ডায়োড কিভাবে আঁকে, এখানে একটা জেড এর মতো থাকে, এটা একটা অ্যানোড থাকবে, এটা একটা ক্যাথোড থাকবে, সার্কিটের উপর জেড ডি লেখা থাকে। ক্যাপাসিটর কিভাবে আঁকে, ক্যাপাসিটরের সিম্বলটা এরকম, এখানে সার্কিটের উপর সি লেখা থাকে। তারপর তো ট্রান্সফরমার কিভাবে আঁকে, তারপর কি ইন্ডাক্টর কিভাবে আঁকে, ইন্ডাক্টর এভাবে আঁকে, ঠিক আছে? এখানে সার্কিটের উপর এল লেখা থাকবে। ইন্ডাক্টর মানে কয়েল, হ্যাঁ শর্টকি ডায়োড, এই যে শর্টকি ডায়োড এভাবে আঁকে, এটা এভাবে, হ্যাঁ এটা একটা বি লেখা থাকবে, এটা একটা অ্যানোড আছে, বি লেখা, হ্যাঁ কি লেখা আছে, ঠিক আছে? তারপর ধরেন আর কি, তারপর ধরেন রেজিস্টার কিভাবে আঁকে, রেজিস্টার এভাবে আঁকে, হ্যাঁ এটা আর লেখা থাকবে। হ্যাঁ এমটিসি, এমটিসি কি হবে সেটা হচ্ছে রেজিস্টার, এমটিসি ওটা রেজিস্টার, এই জায়গায় এমটিসি লেখা থাকতে পারে, এমটিসি। আচ্ছা পিটিসি থাকে, হ্যাঁ পিটিসি লেখা থাকবে, এটা ঠিক আছে। এমটিসি মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর পিটিসি মানে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তারপর আর কি আছে, তারপর রেক্টিফায়ার, শক্তি ডায়োড আর নরমাল ডায়োড দুটোই ডি লেখা আছে। ডি লেখা আছে। মাপতে হবে বাইরে করে জেনে দিলে সত্যি এটা রেঞ্জি বলে দিন যেটা সত্যি, ঠিক আছে? এটা তো ভ্যালুটা তো 100 150 200 মতন দেখায়, ঠিক আছে? আচ্ছা এবারে প্রত্যেকটা যখন নাম তো সব মনে নাই, যে যখন যেটা আসবে তখন এটা আমরা লিখে দেবো, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা পার্টসের সিম্বল রাখতে হবে। রেজিস্টার কিভাবে আঁকে, এনটিসি কিভাবে আঁকে, ডায়োড কিভাবে আঁকে, ট্রান্সফরমার কিভাবে আঁকে, ইন্ডাক্টর কিভাবে আঁকে, হ্যাঁ জেনারেটর কিভাবে আঁকে, ঠিক আছে? এই সিম্বলগুলো আঁকতে হবে, এবং আমার সাথে সাথে আমি যেভাবে সার্কিটের ডায়াগ্রাম এঁকে দেবো তবে আপনার এঁকে দিতে হবে। কারণ আপনার ভিতর যদি ঢোকে একবার ডায়াগ্রামটা, যদি একবার ঢোকে সার্কিট, যে কোনো সার্কিট, আমি তো কাজ করছি কোনো মেশিন জানতাম না, আমি কাজ করছি, আমরা যখন কাজ করছি আমি কোনো মেশিন জানতাম না, বোর্ড মেশিন দিয়েছেন আমার কোনো সময় একটা মেশিন দেয় না, আমি বোর্ড দিয়ে গেছে, বোর্ড ঠিক করে রেখে দিয়ে দিয়েছি। এই জায়গায় আসার পরে আমি মেশিন চিনি সব ইনশাআল্লাহ জানি। তাহলে হচ্ছে আমার কথা যে সার্কিট, যে সার্কিট আমার জানার দরকার নেই, কিসের সার্কিট আমার জানার দরকার নেই, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি ডায়াগ্রাম জানলে সব সার্কিটের ম্যাক্সিমাম ডায়াগ্রাম সেম। এখন বলবেন যে একটা সার্কিটের ভিতরে অনেকগুলো বোর্ড থাকে, সব তো আর 220 ভোল্টের চলে না, কিন্তু একটা সার্কিট পাওয়ার সার্কিটে তো 220 ভোল্ট হয়ে যায়। যেমন আপনার হাতে যে সার্কিটটা আছে ওই সার্কিটে তো বড় ক্যাপাসিটর নাই, রেকটিফায়ার আছে, ওটা কত ভোল্টে চলবে এটা আমার মাথায় জানতে হবে, এটা আমার জানতে হবে। আমরা যদি 220 ভোল্ট ঢুকাই দেন উড়ে যাবে না থেকে বাইরে উড়ে যাবো, তাহলে আমার আগে জানতে হবে, নলেজটা টুকরা গ্রোথ করতে হবে। এই রহমান আবার চিন্তা করেন ভাই মানে এক সার্কিট কথা বলে আমি সার্কিটে নিয়ে কাজ করে না, আগে আমার নলেজটা গ্রোথ করতে হবে। কেন হচ্ছে নাহলে তো আমি ওই কাজ সার্কিট ঠিক করতে পারবো, কিন্তু কোন জায়গায় কত ভোল্টেজ ঢুকাই দিতে হবে এটা আমি জানি না। তাহলে আমি 220 ভোল্টের জায়গায় এসির জায়গায় আমি 110 ভোল্টের জায়গায় ডিসির জায়গায় আমি 220 ভোল্ট এসি ঢুকাই দিলে তো সার্কিট উড়ে যাবে। এখন এটা আমার জানতে হলে কি করতে হবে, এটা আমি শিখে গেছি। এটা সত্য হচ্ছেন, সবাই সত্য হচ্ছেন, হ্যাঁ বুঝছেন? এই ভাই দাদা সত্য হচ্ছেন, বুঝছেন তো? আমার কথা হচ্ছে আমাকে 100 বার প্রশ্ন করবেন, যদি না বুঝেন মনের ভিতর রাখবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না, পরে আমার বেরিয়ে যাবেন, ঠিক আছে? 100টা প্রশ্ন করবেন, 100টা প্রশ্নের অ্যান্সার আমি দেবো। আচ্ছা
আমি ছোট্ট করে একটু ডায়াগ্রামটা একটু দেখাই, ঠিক আছে? তাহলে কি হবে, ক্যাপাসিটর কোন মানে কোন সার্কিটে কোন জায়গায় কত ভোল্টেজ দিতে হবে এটা দিয়ে আমরা শেষ করে দেবো, তারপর আমরা প্র্যাকটিস করব কোন জায়গায় কত ভোল্টেজ দিতে হবে। আব্দুল্লাহ, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ রহমান, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা সার্কিটের ডায়াগ্রাম একটু ছোট্ট করে আগে দেখাই, কারণ হচ্ছে এখন পর্যন্ত আপনারা অতটা সিনেমা নাই যে আমি ডায়াগ্রাম দেখাবো, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা পারছি, শেষ করতে পারিনি। আচ্ছা দেখেন, আমি এখানে একটা ফিউজ ইউজ করলাম, ফিউজের সিম্বল এরকম থাকবে এবং এফ লেখা থাকবে। কি লেখা থাকবে? এফ লেখা থাকবে। আমরা মানে যে মেশিনগুলো আর কি হাই কোয়ালিটি, যেমন হচ্ছে ব্রাদার চুক্তি, এই মেশিনগুলো হাই কোয়ালিটি, এবং জ্যাক যদি হাই কোয়ালিটি মেশিন আছে, কম দামের মেশিনগুলো এত সেফটি ইউজ করে না, ঠিক আছে? আমরা হাই কোয়ালিটি সার্কিট আমরা দেখবো দুই জায়গায় দুইটা ফিউজ ইউজ করে, যেমন হচ্ছে আমাদের কাছে ব্রাদার আমাদের কাছে একটা আছে তিনটে বিউজ করছে। আচ্ছা আচ্ছা, এই যে বোর্ডটা এই একটা এই একটা এই একটা। আচ্ছা, এটা বলতে আর ব্রাদারের বোর্ড কোথায়? এই যে আমার কাছে একটা ব্রাদারের বোর্ড আছে, এখানে আমরা এবার এই জায়গায় ঢুকে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা বুঝতে হবে কোন জায়গায় ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মোটর, এই জায়গায় ভোল্টেজটা দিতে হলে দেখেন এই লাল দুটো লাগছে কোন জায়গায়? এই জায়গায় লাগছে, দুই জায়গায় দুইটা ফিউজ ইউজ করছে, নিউ ফেজ এবং নিউট্রালে দুই জায়গায় দুইটা ফিউজ ইউজ করছে। ফিউজের কাজ কি ভাই? সেফটি প্রোটেকশন, হ্যাঁ সেফটি ডিভাইস, ফিউজ হচ্ছে সেফটি ডিভাইস। তাহলে আমরা এখানে এটা হচ্ছে ফেজ, আবার ওই ফিউজের জায়গায় আবার ফেজ বুঝেন না, ঠিক আছে? ফেজ এটা হচ্ছে নিউট্রাল, কত ভোল্টেজ দিব? 220 ভোল্ট এসি, ক্লিয়ার? তারপর এই সার্কিটটাই আমরা দেখি, যেহেতু আমি সার্কিট আমি নিয়ে আসছি, তারপর একটা ইন্ডাক্টর ইউজ করছে। কি ইউজ করছে? এখানে আরেকটা ইউজ করছে, এটা হচ্ছে ভেরিস্টর। কি ইউজ করছে? ভেরিস্টরের সিম্বলটা এভাবে এই যে আমার একটু আগে সিম্বল কি এখন মনে নেই, কিন্তু আমি যখনই আঁকতে গেছি তখনই মনে পড়ছে, তাই না? ভেরিস্টরের সিম্বলটা কি? এভাবে, এটা একটা সেফটি ডিভাইস। ভেরিস্টরের কাজ কি? ভেরিস্টরের কাজ হচ্ছে যখনই হাই ভোল্টেজ হবে, ওভার ভোল্টেজ হবে, তখনই এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে বা ওপেন হয়ে যাবে বা ফেটে যাবে। এই এনটিসির মতই, এনটিসির মতো নেই, এনটিসির মতো না, এর বেশিরভাগ হচ্ছে ওপেন হয়ে যাবে। ওপেন। আচ্ছা, দিলাম রেজিস্টার। তারপর একটা ক্যাপাসিটর থাকে, এটা হচ্ছে নন পোলারিটি ক্যাপাসিটর। কি পোলারিটি? শুধু একটা সি লেখা, নন পোলারিটি ক্যাপাসিটর, নো পজিটিভ যাও, পজিটিভ আর নেগেটিভ নাই। এটা হচ্ছে কি নন পোলারিটি ক্যাপাসিটর। কেন ব্যবহার করছে? এটা ব্যবহার করছে এই জন্য, যখন এসি ভোল্টেজটা দিলাম, ভোল্টেজটাকে একটু কি করার জন্য, একটু পিওর করার জন্য, ধরে রাখার জন্য ক্যাপাসিটরটা ব্যবহার করছে। তারপর ব্যবহার করছে একটা ইন্ডাক্টর। L1 L2 একটা ইন্ডাক্টর ব্যবহার করছে। এই যে দেখেন, এই একটা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টর ব্যবহার করছে ফেজের সাথে একটা এবং নিউট্রালের সাথে। বুঝছেন রমান? এটা পানির মতন সহজ না। এই ইন্ডাক্টরের ভিতরে দুইটা কয়েল দিয়েছে, একটা ফেজের সাথে একটা নিউট্রালের সাথে। আমিও তাই করছি, এই জায়গায় L1 এবং L2 লেখা আছে, খেয়াল করো, ঠিক আছে? L1 এবং L2 ব্যবহার করছে, ক্লিয়ার? তারপর কি করছে? তারপর ওরা রেকটিফায়ার ব্যবহার করে দিয়েছে। কি দিয়েছে? রেকটিফায়ার। আচ্ছা, আমরা রেকটিফায়ার ব্যবহার করি, সমস্যা না, আমরা রেকটিফায়ার ব্যবহার করে দিই। আইসি ই একটি এফআই রেকটিফায়ার কয়টা লেগ থাকবে? চারটা লেগ থাকবে। এই দুটো হচ্ছে এসি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমরা এসি ভিতরে এসি ঢুকিয়ে দেবো।
ট্রান্সফর্মারের কাজ নাই ট্রান্সফর্মারের কাজ সার্কিটে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। এরপর এটা এখন তো ডাউন করার জন্য এখন সেকেন্ড ও এই সার্কিটে কিন্তু ট্রান্সফর্মার আছে, এই সার্কিটে ট্রান্সফরমেশনের নিচে এই সার্কিটে ট্রান্সফর্মার আছে, কিন্তু আর ম্যাক্সিমাম সার্কিট ট্রান্সফর্মার কোন সার্কিট ব্যবহার করে না, এই সার্কিট ব্যবহার করছে। সার্কিট ব্যবহার করে নাই, মেশিনের নিচে দিয়ে দিয়েছে, এটা কোনো এসএমপিএস পাওয়ার সাপ্লাই নাই। এই ট্রান্সফর্মার কাজটা কি করে? চপার করে। এসএমপিএস পাওয়ার সাপ্লাই চপারের ট্রান্সফর্মার কাজটা কি করে? চপার করে। কিন্তু এই সার্কিটে মেশিনের নিচে বড় একটা ট্রান্সফর্মার দিতেছে, যে কাজটা এসএমপিএস এর কাজটা ট্রান্সফর্মার করছে। এই দাদা বুঝেন নাই? বুঝছেন? এখানে কোন চপার আছে? চপার কোনটা? দাদা দেখেন তো চপার কোনটা, আমার ধ্যান দিন। এই যে চপার, এই যে হলুদ কালার, এই যে হ্যাঁ চপার কোনটা? এই চপার দিয়ে কি এসএমপিএস পাওয়ার সাপ্লাই তৈরি করছে। এটার ভিতরে কোন চপার আছে নাকি? রমান দেন দিন, এটার তো এসএমপিএস দরকার আছে না? তাহলে কি করবে? এই মেশিনের নিচে ট্রান্সফর্মার আছে। এখন এই মেশিনের ট্রান্সফর্মার এই কেন ব্যবহার করছে আমরা আপনাকে দেখাবো। দেখেন এটার ভিতরে কয়টা ভোল্টেজ ব্যবহার করছে। এখানে ব্যবহার করছে এসি 30 ভোল্ট, এই লেখা আছে এসি 30 ভোল্ট। তার ট্রান্সফর্মার থেকে এই কানেকশনে 30 ভোল্ট এসি ঢুকছে। কি ঢুকছে? 30 ভোল্ট এসি ঢুকছে। এই রেক্টিফায়ার দিয়ে কি করছে? ডিসি বানাইছে। এই ফিউজ দিছে, কিন্তু এটা কিন্তু ফিউজ ওই লেখা আছে সার্কিটে, ভালো খেয়াল করবেন। যখন একটা সার্কিট ধরবেন, একটা পার্টসের নিচে কি সিম্বল দেওয়া আছে এটা দেখবেন, সবাই দেখবেন। কি দেখবেন? ফিউজ দেখেন ওই জায়গায় দেওয়া ছোট্ট করে লেখা আছে, এটা লেখা আছে, ঠিক আছে? এই রেক্টিফায়ার ডি লেখা থাকবে, ডায়োড মানে ডায়োড, হ্যাঁ ব্রিজ রেক্টিফায়ার। তাহলে এখানে 30 বলে এসি ঢুকেছে, কারণ এসি চলবে, ডিসি ব্যবহার করার দরকার আছে না রমান? এটা ফিউজ দিছে, তাহলে হচ্ছে অনেক সময় ট্রান্সফর্মার খারাপ হয়ে যায়, 220 ভোল্ট দিয়ে দেবে, তখন তোমার সার্কিট পুড়ে যাবে। ফিউজটা কেটে গেলে আর বাড়বে, তাই না? রেক্টিফায়ার ডিসি করলো, তারপর কি করলো? এই ডিসি ভোল্টেজটাকে কিউ ডিসি বানাই দেব না, এই ক্যাপাসিটর দিয়ে দেয়। আমি কত ভোল্টেজ দেব? 100 ভোল্টের ক্যাপাসিটর, হ্যাঁ এখানে ক্যাপাসিটর ব্যবহার করতেছে, পিওর ডিসি হয়ে গেছে। এই একটা সেকশন তৈরি হয়ে গেছে, যে আমার 30 ভোল্টের জায়গায় কাজে লাগবে। এখানে দেখেন এসি 15 ভোল্ট লেখা আছে, এসি 15 ভোল্ট, মানে ট্রান্সফর্মার থেকে আরেকটা কানেকশন এখানে লাগবে। কত ভোল্ট ঢুকছে? এসি 15 ভোল্ট ঢুকছে। এখানে দেখেন একটা ফিউজ ব্যবহার করছে, এইটা রেক্টিফায়ার ব্যবহার করছে, এইটা ক্যাপাসিটর ব্যবহার করছে। এই সেকশনটা এই 5 ভোল্ট 3 ভোল্ট এই সিপিইউ চালানোর জন্য এই ভোল্টেজটা ব্যবহার করছে, মানে এসএমপিএস এর কাজটা এটা করছে। খুব সুন্দরভাবে বোঝানোর জন্য এই সার্কিটটা ভেরি গুড, ঠিক আছে রমান? এসএমপিএস এর কাজটা ট্রান্সফর্মার করছে, আর হচ্ছে ট্রান্সফর্মার যে সার্কিটে ব্যবহার করে না, ওই সার্কিট কি করছে? এসএমপিএস পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে, যেটা চপার ব্যবহার করছে। ক্লিয়ার? দুটো গেল, আরেকটা দরকার আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে এসি 20 ভোল্ট, ছোট্ট করে রেক্টিফায়ার দিয়েছে, ওই যে ছোট্ট করে রেক্টিফায়ার দিয়েছে না, ঠিক আছে? এখানে একটা ফিউজ দিয়েছে, ছোট্ট করে রেজিস্টারতে 0 লেখা আছে, ওই যে ওখানে একটা রেজিস্টার আছে 0 লেখা আছে। অনেক সময় কি হয়, হাই ভোল্টেজ হলে ওই রেজিস্টার কেটে যায়, তখন কি হয়? এই সেকশনটা বন্ধ হয়ে যায়, তখন আমরা দেখি সিলিন্ডার চলে না, অমুক চলে না, সমুক চলে না, ঠিক আছে? তখন আমরা রেজিস্টারটা দিয়ে দিই, রেজিস্টার কেটে গেছে, ঠিক আছে? এইটা ক্যাপাসিটর ব্যবহার করছে রেগুলেটরের জন্য। এনে একটা 15 ভোল্ট রেগুলেটর ব্যবহার করছে, 20 ভোল্ট থেকে 15 ভোল্ট বানাইছে, কারণ 15 ভোল্ট দরকার আছে সার্কিটের ভিতরে। তাই আমার তিনটে ভোল্টেজ বের হয়েছে, একটা 30 ভোল্ট, একটা 20 ভোল্ট, একটা হচ্ছে 15 ভোল্ট, ঠিক আছে? এবং প্রত্যেকটা সেকশনে এক একটা ক্যাপাসিটর, এক একটা রেক্টিফায়ার, এক একটা ফিউজ ব্যবহার করছে। এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন। সিম্পল, বুঝছি রমান? আমার এসএমপিএস এর কাজটা কি করছে? ট্রান্সফর্মার করছে। তাহলে আমি ট্রান্সফর্মার দেখাইছি, আমি কি ভুল করছি? বুঝছি না? ট্রান্সফর্মার বুঝছি, স্টেপ ডাউন ট্রান্সফর্মার করছে, এটা কি দেখাই ভুল করছি নাকি? না বলে দাদা সার্কিটের মধ্যে তো ভাই ট্রান্সফর্মার ব্যবহার করে না, আমি দেখলাম এই মেশিনটা ব্যবহার করছে। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মেশিন, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আছে। 7000 ডিগ্রি ব্রাদার S7000 ডিগ্রি, আবার আছে 71 ডিগ্রি, একই কোড, 71 আর 7000 একই কোড,
ঠিক আছে, দুইটা মেশিন এক ভোল্ট ব্যবহার করছে, ঠিক আছে, বুঝছি ক্লিয়ার। তাই এটা খুব সুন্দরভাবে সেকশনগুলো বুঝাই দিচ্ছে এবং এখানে আমি 220 ভোল্ট ঢুকাই দিছি আর এই কানেকশন হচ্ছে ট্রান্সফরমার, মানে হচ্ছে এই ভোল্টেজটা ঢোকানোর পর ট্রান্সফরমার ভোল্টেজ নিয়েছে সার্কিট থেকে নিয়েছে। তো 220 ভোল্ট কোথা থেকে নিয়েছে? আলাদা আলাদা ট্রান্সফরমারের ভোল্টেজ দিয়ে দিছি, এখান থেকে দিয়ে এখানে সরাসরি এই কানেকশন দিয়ে ট্রান্সফরমার ভোল্টেজ দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে আমি বুঝাই দেব। তাহলে এখন আমরা কি দেখলাম, এটা আমরা আইকে দেখলাম, ঠিক আছে, এই বোর্ড আইকে দেখলাম ইনশাআল্লাহ। তাহলে আমরা রেক্টিফায়ার পর্যন্ত গেলাম, এখন কি করতে হবে? ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, না তো ফিল্টার নেব না। আচ্ছা, ক্যাপাসিটরের আগে আমরা কি এনটিসি ব্যবহার করছি? ক্যাপাসিটরের আগে এখানে কি করছে? এনটিসি ব্যবহার করছে। আচ্ছা, এদিকে এখন পর্যন্ত গেলে আপনারা বুঝবেন না, ঠিক আছে। তাহলে দেখেন আমি জানি কি বুঝাতে চেয়েছিলাম। আচ্ছা, ক্যাপাসিটর, ঠিক আছে। এখন 220 ভোল্ট তো আমার এখান থেকে আমি দিছি, এখানে আমার দুইটা ক্যাপাসিটর হবে, এনটিসি পরে ব্যবহার করব। পরে আমরা এই সেকশনে অনেক কঠিন এবং এই সেকশনটা বুঝতে অনেক সময় লাগবে, ঠিক আছে। এনটিসি কেন ব্যবহার করছেন মানে এটা ভিডিও আছে, ঠিক আছে, তাহলে ভিডিও আছে, এটা কঠিন বোঝানোর জন্য এবং একটা সময় লাগবে, ঠিক আছে। তার মানে বুঝাবো না যেটা মনে না, ঠিক আছে, অবশ্যই বুঝাবো। এখানে ধরে আমি সরাসরি ক্যাপাসিটর ব্যবহার করলাম, কারণ হচ্ছে অনেক সার্কিটে ইউনিটের সিএনসি ব্যবহার করে না। আচ্ছা, দুইটা ক্যাপাসিটর ব্যবহার করলাম, কত ব্যবহার করলাম? 450 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। আর ব্যবহার করলাম প্যারালাল। এটা কি প্যারালাল না? প্যারালাল সিরিজ বুঝি, রমান বুঝি না, বলুন তা তুমি নাচতে হবে। কারণ হচ্ছে আপনারা ইঞ্জিনিয়ার প্যারালাল সিরিজ যদি না বুঝে যদি বলেন যে বুঝি না, এটা যদি কি জানো নাজমুল কয় তাহলে আর আমি ঠিক আছে, কারণ নাজমুলের আমি প্যারালাল সিরিজ বুঝাই নেই। নাজমুলের নিয়ে আমার একটু ভয় লাগে, কারণ হচ্ছে নাজমুলকে নাম চলে যায় যে আমার ভয় লাগে, অনেক কঠিন মনে হয়, ঠিক আছে। না যাই না, যদিও একটু মজা করি, নাজমুলের আমার অনেক ভালো লাগে, বুঝছেন, সুন্দর চেহারা, ঠিক আছে, নামাজ কালাম করে, হ্যাঁ আমার অনেক ভালো লাগে নাজমুল, এবং ভদ্র এবং নরম এবং ইনশাআল্লাহ কাজ শিখা এবং নাজমুলের নিয়ে যাবে, তাই না নাজমুল? ইনশাআল্লাহ। 450 ভোল্টের দুইটা ক্যাপাসিটর কেন ব্যবহার করছি প্যারালালে দাদা? ডিসি পিওর ডিসি, এই যে আমার এখন পিওর ডিসি হয়ে গেল এবং হচ্ছে আমি ডিসি কত ভোল্টেজ? 220 ভোল্ট। এখানে কত হবে জানেন? 310 ভোল্ট হবে ডিসি। কেন ভোল্ট হবে? দুইটা ব্যাটারি যদি আমি প্যারালালে দিই তাহলে কি ভোল্টেজটা বাড়বে, এম্পিয়ার কমবে, ঠিক আছে। তাহলে আমি দুইটা দিলাম, দেওয়ার পর কত ভোল্ট হলো? 310 ভোল্ট হলো। কত ভোল্ট? 310 ভোল্ট। এখানে আমরা ক্যাপাসিটর করে কত পাবো? 310 ভোল্ট। কারণ হচ্ছে আমার মোটর কত ভোল্টে চলে? 300 ভোল্টে চলে। এবং এসি মোটর কি মোটর? 3 ফেজ মোটর। কি মোটর? 3 ফেজ মোটর না সিঙ্গেল ফেজ মোটর? 3 ফেজ মোটর। ক্লিয়ার? এখন হচ্ছে আমি 220 ভোল্টের 450 ভোল্টের ক্যাপাসিটর কেন ব্যবহার করলাম? এটা কথা না? একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যত ভোল্টেজ দিব তার ডাবল ভোল্টেজের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, নাইলে যদি আমি সমান সমান দিই তাহলে ক্যাপাসিটর উড়ে যাবে। কি করবে? ক্যাপাসিটর উড়ে যাবে। আমার 220, এই জন্য 450 ভোল্টের ক্যাপাসিটর আছে। কত ভোল্টের? 450 ভোল্ট। আমি যে ভোল্টেজ দিব তার ডাবল ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ক্লিয়ার কথা? আপনি দেখেন প্রত্যেকটা সার্কিটে আমার এখানে কত ভোল্টের এসি কত ভোল্ট দিছি? 30 ভোল্ট। এখানে ক্যাপাসিটর ব্যবহার করছে 100 ভোল্ট। এখানে ভোল্টেজ দিছি 15 ভোল্ট, এখানে ক্যাপাসিটর দিছি 50 ভোল্ট। ঠিক আছে? কারণ হচ্ছে আমি যে ভোল্টেজ ইনপুট করব ক্যাপাসিটরটা ডাবল ভোল্টেজ দিবে। ভোল্টেজের মাইক্রোফ্যারাড যেটা 470 কোন মাইক্রোফ্যারাড দিলে সমস্যা হবে? সমস্যা বলতে এখানে আমরা হিসাব করে হিসাব করে মাইক্রোফ্যারাড ব্যবহার করছি। আপনি ভোল্টেজ একটু কম বেশি দিতে পারবেন, 450 থেকে 400 ভোল্ট দিতে পারবেন, বা 450 এর জায়গায় 500 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করবেন। মাইক্রোফ্যারাডের কোনো কম্প্রোমাইজ, ঠিক আছে। মাইক্রোফ্যারাডে এম্পিয়ার হিসাব করে, ঠিক আছে, এটা হচ্ছে নো কম্প্রোমাইজ। মাইক্রোফ্যারাড কম মান বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে সার্কিটে ঝামেলা হবে। মাইক্রোফ্যারাড সেম দেওয়া যাবে, ভোল্টেজ একটু কম বেশি দেওয়া যাবে, একটু কম বেশি, মানে বেশি না। আমি 400 জায়গায় 200 জানলে তো বুঝতে দেবো,
ওটা তো ডাবল দিতে হবে পলিসি থেকে। ঠিক আছে, ক্লিয়ার? এটা বুঝছি? তাইলে একটা জিনিস চিন্তা করতে হবে, তাইলে আমার যদি আমার ইনপুট 50 ভোল্ট হয় তাহলে ক্যাপাসিটর কত দিতে হবে? 100 ভোল্টের ক্যাপাসিটর, 100 প্লাস 100 প্লাস নাকি? যদি আমার ধরেন ঢুকছে হচ্ছে 15 ভোল্ট বা আমার 30 ভোল্ট, ঠিক আছে, 20 ভোল্ট, তাহলে ক্যাপাসিটর 50 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এখন আমি কোন জায়গায় 100 ভোল্টেজ ঢুকাবো? যে জায়গায় আমার 200 ভোল্টের ক্যাপাসিটর আছে ওখানে আমি 100 ভোল্ট দিতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, আর ওই সার্কিটে তো কোনো ক্যাপাসিটি নেই, তাই না? ওই সার্কিটে আমি বললাম যে সার্কিটের ক্যাপাসিটি নেই, এটা কত ভোল্ট? হ্যাঁ, কিন্তু ওটা ক্যাপাসিটর না, আইজিবিটি দিয়ে সরাসরি 100 ভোল্ট হয়ে গেছে। তবে আইজিবিটি আছে, ক্যাপাসিটর নাই, কারণ ওটা হচ্ছে পিওর ডিসি দিয়ে পিওর ডিসি বের করে তারপরে এই সার্কিটের ভিতরে ঢুকাইছে। এটা ডিসি করার দরকার না, এই সার্কিটের ভিতরে রেকটিফায়ার নাই এবং ডিসি কিছু করার দরকার নাই। ও কি করছে, অন্য সার্কিট থেকে পিওর করে নিয়ে যাচ্ছে ডিসি বের করে, পিওর ডিসি বের করে এসে বুঝতে পারতে? অন্য সার্কিট থেকে আমি ডাইরেক্ট ডিসি ঢুকছে, পিওর ডিসি দিয়ে ঢুকছে, বুঝতে পারতে? তিনটা ভোল্ট থাকে। কিন্তু এটা তো জানতে হবে পিওর ডিসি তো ঢুকছে, কিন্তু এটা কত ভোল্ট পিওর ডিসি টা? হ্যাঁ, ওই যে 12 ভোল্টে ঢুকছে না 100 ভোল্ট ঢুকছে, কারণ ওই যে অন্য সার্কিট আছে ওখান থেকে আমার ভোল্টেজটা মাপে নিতে হবে। ঠিক আছে, কানেক্টর আছে, কানেক্টর মাপে নিতে হবে, বাইরে লেখা থাকতে পারে, এই জায়গায় পাওয়ার করছে, পাওয়ার লেখা আছে, কত ভোল্ট ঢুকছে লেখা নেই, ঠিক আছে? লেখা আছে না, ভোল্টেজ লেখা নেই, শুধু পাওয়ার লেখা আছে। তাহলে ওই যে যেখান থেকে ভোল্টেজটা বের হয়েছে ওখান থেকে মিটার দিয়ে মাপে নিতে হবে। ঠিক আছে? আর অনেক সার্কিট ক্যাপাসিটর, যেটা ক্যাপাসিটর থাকে তাহলে ওটা ক্যাপাসিটর দেখে আমরা বুঝে যাবো যে এটা 95% বুঝতে পারবো না, 100% না বুঝবো। তো 50 ভোল্টের ক্যাপাসিটর থাকলে নরমাল লেয়ার 25 ভোল্ট দিছে বা 30 ভোল্ট দিছে, সর্বোচ্চ 30 দিছে, আর কম আরো 20 ভোল্ট হতে পারে, 25 ভোল্ট হতে পারে, সর্বোচ্চ 30 দিতে পারে। আর પછી 50 ভোল্টের ক্যাপাসিটর কত দিতে পারবে? সর্বোচ্চ 30 ভোল্ট দিতে পারবে, তার বেশি দিতে পারবে না। কত ভোল্ট আছে? সর্বোচ্চ 30। তাহলে আমরা সর্বোচ্চ না ম্যাক্সিমাম হিসাব করব, তো ম্যাক্সিমাম 30 ভোল্ট দিতে পারবে, আমরা দিতে পারবো। ঠিক আছে, আমরা 30 ভোল্ট আমরা দিতে পারবো। ক্লিয়ার? কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে আমরা ক্যাপাসিটি দেখে বুঝতে পারবো, আজমল বুঝতে পারবো। কারণ সার্কিট যখন আমরা ভোল্টেজ মাপতে যাবো তখন ক্যাপাসিটরের উপরে ভোল্টেজ মাপি, আমরা ক্যাপাসিটরের উপরে ভোল্টেজ মাপি, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ দেখে বলতে পারবো যেখানে 12 ভোল্ট থাকা দরকার, এখানে ভোল্টেজ নাই, আছে 8 ভোল্ট, তাইলে আমার ক্যাপাসিটরটা চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে ভোল্টেজ ডাউন করে দিয়েছে, ভোল্টেজ আমার ডাউন হয়ে যেতেছে, তখন আমার ক্যাপাসিটর খারাপ থাকতে হবে। বুঝছেন? তাহলে আমার ক্যাপাসিটরের ভোল্টেজ দেখে আমরা বুঝতে পারবো যেখানে 15 ভোল্ট আছে না 30 ভোল্ট আছে না 20 ভোল্ট আছে। বুঝছেন আজমল? ক্যাপাসিটরে 50 ভোল্টের ক্যাপাসিটর সর্বনিম্ন সর্বোচ্চ 50 ভোল্ট পর্যন্ত 30 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। বুঝছি? এখন আমি হচ্ছে যে এখানে যে 220 ভোল্ট আমি দিছি ইনপুটে, আর আমি ক্যাপাসিটরের গোড়ায় ওখানে দুই পিনে আমি হচ্ছে ভোল্টেজ পাবো কত? ক্যাপাসিটরের উপরে হ্যাঁ, হ্যাঁ, ক্যাপাসিটর মানে যে 450 ভোল্টের যে ক্যাপাসিটর লাগাইছে 450 ভোল্টই পাবো ওখানে। না 450 ভোল্ট না, তাহলে ওখানে কত? 450 ভোল্ট পাইতে উঠে যাবে না। তাহলে ওখানে আমি পাবো 220 ভোল্টই পাবো, বা তার কম বেশি। হ্যাঁ, দুইটা ক্যাপাসিটর প্যারালাল আছে এই জন্য যে 310 ভোল্ট থাকবে, 310 ভোল্ট। 310 ভোল্ট থাকে যেন দুইটা ক্যাপাসিটর, ঠিক আছে? তার মানে মিটারটা যদি চেক করি তাহলে ওখানে 310 ভোল্টই পাবো। যদি কম পাই তাহলে আমার ক্যাপাসিটর সমস্যা আছে নাকি? ক্যাপাসিটর সমস্যা আছে বা ইনপুটে কোনো বা ঝামেলা আছে, ইনপুটে কোনো ঝামেলা আছে? কম থাকতে পারে, হয়তো 310 ভোল্ট 295 থাকতে পারে বা 290 থাকতে পারে, তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে। আমি যদি আসি ধরেন 100 ভোল্ট তাহলে কি আছে? ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই জন্য এই সার্কিটটা কি বুঝছি? স্যার এই যে এইটা কেসে ঢোকার পরে রিলিজের পরে যে শর্ট মিডিয়াতে কি দেখা যাচ্ছে স্যার? সরি দেখেন না এটা শর্ট না না এটা কোনো কোন ইস্যু মাপা যাবে না, বলুন শর্ট হয়ে যায় তাহলে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, জিনিসটা ঠিক আছে। হ্যাঁ, তারপর দুটো ইন্ডাক্টর ব্যবহার করছে, L1 L2, ইন্ডাক্টর তো চেক করতে শর্ট থাকবে, ডায়োড দিয়ে মাপলে মিটারে শর্ট থাকবে, হ্যাঁ এটা চেক করতে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপাসিটর তো আমরা ওইভাবে চেক করি যেভাবে আমরা চেক করি মিটার দিয়ে। তারপর রেক্টিফায়ার চেক করতে পারি, ক্যাপাসিটর তো চেক করার দরকার নাই, খুলে চেক করতে। এই সার্কিটটা কি বুঝছি আমরা? জি স্যার। কোনো সমস্যা আছে জি বুঝছি। আব্দুল্লাহ ভাই? না, এই জন্য এখন কি করবেন বলেন যে আপনারা সবাই এই সার্কিট নিয়ে গবেষণা করবেন এবং সার্কিটের পার্টসগুলো নিয়ে গবেষণা করবেন। রমান, ঠিক আছে? আমার ইজ্জত জান যায় না ভাই, ঠিক আছে দাদা? আমার ইজ্জত জান যায় না, আমরা আছেন আমার ঘনিষ্ঠ লোক, সবাই আমার ঘনিষ্ঠ, দেন আপনি
আপনারাও জানেন আর ইজ্জত চাই না যে কাজ শিখতে পারেন বাইরে গেছে কাজ শিখতে পারেন এত সুন্দর করে বুঝাই দিয়ে যদি না শিখতে পারেন তাহলে আমরা আমার ব্যর্থতা বুঝছেন এখানে নাই এমন কিছু নাই সব কিছু সার্কিটের এখানে আছে কানে কাজ করবেন তাও দেবেন ঠিক আছে রমান বুঝছেন কিন্তু হ্যাঁ আর ইনশাআল্লাহ আমরা শিক্ষা তারপর যতদিন লাগে ঠিক আছে তাহলে আমরা কি করবো এই সার্কিট নিয়ে আলোচনা করবো এবং পার্টসগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে নাজমুল প্রত্যেকটা সার্কিট আমরা দেখবো